গুড মর্নিং স্টুডেন্টস, আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আজকে আমরা নতুন একটা অংশ নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং পূর্বের দিনকার মতোই তোমাদের সবাইকে আরও একবার করে বলবো যে তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো এবং যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আমি তোমাদেরকে আবার ভালোভাবে নতুন করে আবার বুঝিয়ে দেব, ঠিক আছে? তো আমি পূর্বেই লাস্ট ক্লাসে বা গত ক্লাসে আমরা যে অংশ নিয়ে আলোচনা করেছিলাম তার থেকে কিছু অংশ এবং কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখে তোমরা এর উত্তরগুলো বাড়ি থেকে খুব ভালোভাবে অভ্যাস করে নিয়ে আসবে। কারণ কি, আমি কেন বারবার বলি, প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে অভ্যাস করতে শুরু করো বা তৈরি রাখো তাহলে সেটা আখেরে তোমাদেরই লাভ হবে, কারণ তোমরা জিনিসগুলো বুঝতে পারবে, সহজেই মনে থাকবে। কিন্তু তোমরা যদি বা অনেক স্টুডেন্ট আছে বা কেউ কেউ আছে দেখা গেল তারা বইটা বা যে টপিকটা আলোচনা করা হয়েছে সেগুলো একবারের জন্য পড়েনি বা পড়ছে না। তুমি যদি একবারও টেক্সট বইটা না পড়ো, না দেখো, তাহলে কোন জায়গাটায় তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে না। একমাত্র তুমি দেখলেই সেটাকে উপলব্ধি করতে পারবে যে প্রবলেমটা আমার কোথায় আছে, তাহলেই সেটাকে আমরা সমাধান করতে পারবো। আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে স্যার পড়িয়ে দিয়েছে, থাক, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো করে পরে দেখে নেব, বুঝে নেব, কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরুতে প্রশ্ন করার আগে আমি আবার বলে দিচ্ছি যে আজকে আমাদের যে অংশ হবে, যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছিলাম এবং তার যে উপ অধ্যায় রয়েছে, সাব টপিক রয়েছে, বায়ুর চাপ, বলয় এবং বায়ু প্রবাহ। এটার আজকে সপ্তম অংশ বা সপ্তম পার্ট আমরা আলোচনা করছি, ঠিক আছে? এই আজকের এই পার্টটা হলে এই বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ, এইটুকু অংশ শেষ হয়ে যাবে আলোচনা। এর পরের দিন থেকে আবার নতুন কোনো অংশ, এই চ্যাপ্টারেরই নতুন কোনো অংশ আমরা আবার তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো আমি শুরুতে একটু তোমাদের বলে দিই যে লাস্ট ক্লাসে আমরা কতটুকু আলোচনা করেছিলাম। দেখো, বিগত কয়েকদিন ধরে আমরা বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করছি। এই বায়ু প্রবাহকে চারটি ভাগে বিভক্ত করা, সেটা তোমরা সবাই জানো: নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু। তো লাস্ট ক্লাসে আমরা স্থানীয় বায়ু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। কয়েকটি স্থানীয় বায়ুর নাম আমাকে কেউ বলো একটু। ফন, চিনুক আর সিরোক্কো, তাই তো? লু, মিস্ট্রাল, বোরাম। এর মধ্যে কোনগুলো উষ্ণ প্রকৃতির এবং কোনগুলো শীতল প্রকৃতির বায়ু? মিস্ট্রাল আর বোরা হচ্ছে শীতল প্রকৃতির বায়ু, আর বাদবাকি চারটে সেগুলো উষ্ণ প্রকৃতির বায়ু। খুব ভালো। আমাদের ভারতবর্ষে যে স্থানীয় বায়ুটি লক্ষ্য করা যায় তার নাম কি? লু। কোন সময় প্রবাহিত হয় এটা? গ্রীষ্মকালে, মে জুন মাসে, তাই তো? আচ্ছা, কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়? উত্তর পশ্চিম ভারত থেকে এবং উত্তর পূর্ব অংশ জুড়ে, এটা বৃহৎ অংশ জুড়ে, প্রায় গাঙ্গেয় যে অংশ রয়েছে সেটা জুড়ে প্রবাহিত হতে দেখা যায়। আচ্ছা, খুব ভালো। আর আর আমাকে বলো, দুটো শীতল বায়ু, শীতল বায়ু কোথায় কোথায় দেখা যায়? হ্যাঁ, মিস্ট্রাল দেখা যাচ্ছে আল্পস পার্বত্য অঞ্চলে, তাই না? আর বোরা দেখা যাচ্ছে তোমার ইতালিতে। আচ্ছা,
আর শুরুতে যে দুটি বায়ু রয়েছে ফন আর চিনুক, ফন কোন পর্বত অঞ্চলে লক্ষ্য করা যায়? হ্যাঁ বলো। ফনটা দেখা যায় আল্পস পর্বত অতিক্রম করে উষ্ণ এবং আর্দ্র হয়ে যাচ্ছে, আর চিনুক রকি পর্বত অতিক্রম করছে। কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বায়ু বলা হয়? বলো। চিনুক বায়ুকে তুষার ভক্ষক বায়ু বলা হয়, তাই তো? তো এইগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা আকস্মিক বায়ুর যে দুটি পার্ট ছিল তার একটি পার্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাই না? আকস্মিক বায়ু হঠাৎ করে যে বায়ু বা চাপের তারতম্যের জন্য যে বায়ু সৃষ্টি হয় বা প্রবাহিত হয় তাকে আমরা আকস্মিক বায়ু বলছি। এক হচ্ছে ঘূর্ণবাত, আর একটা ছিল প্রতীপ ঘূর্ণবাত। যে প্রধান দুটি ভাগ ঘূর্ণবাত আর হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। এই ঘূর্ণবাতকে দুটি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয় উৎপত্তিস্থল এবং বৈশিষ্ট্য অনুযায়ী। তাহলে একটা ক্রান্তীয় ঘূর্ণবাত যে ট্রপিক্যাল সাইক্লোন, সেটা আমরা আলোচনা করেছি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত টেম্পারেট সাইক্লোন, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই আকস্মিক বায়ুর প্রতীপ ঘূর্ণবাত সম্পর্কে আলোচনা করব। পূর্বের ক্লাসে সময়ের অভাবে আমরা এই প্রতীপ ঘূর্ণবাতটা আলোচনা করতে পারিনি, সেইটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রতীপ ঘূর্ণবাত আলোচনা করবার আগে আমি জাস্ট তোমাদের যে দুটি ভাগ দেখালাম ঘূর্ণবাতের, ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এই দুটি ঘূর্ণবাতের পার্থক্য এবং যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে তুমি এই বৈশিষ্ট্যগুলো বললে বৈশিষ্ট্য হয়ে যাবে। নির্দিষ্ট করে এই পয়েন্টগুলো ধরে যদি তুমি বলো তাহলে বৈশিষ্ট্যগুলো বলা হয়ে যাবে। পার্থক্য বললে তখন পাশাপাশি দুটি অংশকে একই সাথে তুলনা করতে হবে, তখন পার্থক্যটাও রেডি হয়ে যাবে, ঠিক আছে? প্রথম যে পার্থক্য রয়েছে আয়তন হিসাবে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। দেখো, আমি আগের দিন ছবি দিয়ে তোমাদেরকে বলে দিয়েছিলাম, আবার একটু যেহেতু একটা ক্লাস পেরিয়ে গেছে তো আমি সেই জন্য আবার পার্থক্যের মধ্যে ছবিটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ক্রান্তীয় ঘূর্ণবাত কিছুটা ছোট, ঠিক আছে? এর ব্যাস কত হতে পারে বলছে? এর ব্যাস 100 মিটার থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়। এই 100 মিটার যে ব্যাসের কথা বলা হচ্ছে, টর্নেডোর ব্যাস হচ্ছে 100 কিলোমিটার। টর্নেডো হচ্ছে ভীষণ বিধ্বংসী একটা ঘূর্ণিঝড়, ঠিক আছে? তো যত ছোট হবে তত তার শক্তিশালী ক্ষমতা বেশি দেখা যায়, ঠিক আছে? এবং সেটা শুধু ছোট হওয়ার জন্য নয়, তার মধ্যে কতটা পরিমাণ বায়ু আবদ্ধ হয়ে আছে এবং সংগ্রহ করেছে, নিম্নচাপ হয়ে আছে, সেটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এটা তাহলে ব্যাস 100 মিটার থেকে 800 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর গভীরতা, অর্থাৎ গভীরতা মানে এইটা হচ্ছে উল্লম্ব গভীরতা, লম্বালম্বিভাবে 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত গভীরতা হতে পারে, ঠিক আছে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলা হচ্ছে অধিকতর বড়, অনেক বায়ু নিয়ে এটা গড়ে ওঠে। এর ব্যাস 200 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত হয়, অর্থাৎ যে কেন্দ্রের যে ব্যাসটা বলা হচ্ছে তার, ঠিক আছে? উল্লম্ব গভীরতা কিছুটা কম হয়, 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত হতে পারে। চাপ, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে। তাই আমরা আগের দিন আলোচনা করেছি কেন্দ্রে যে ঘূর্ণবাতের চক্ষু, কেন্দ্রে নিম্নচাপ থাকে। কেন্দ্র ও বাইরের মধ্যে বায়ুচাপের পার্থক্য 30 মিলিবারের বেশি। 30 মিলিবার মানে কিন্তু অনেকটাই। এবং দেখা গেল কোনো একটা জায়গার বায়ুর চাপ 1012 মিলিবার এবং সর্বনিম্ন সেখানে 30 বাদ দিলে যেটুকু দাঁড়ায় প্রায় 982 বা 992 মিলিবার, যা আরও কমতে, যত কমে যাবে তত সেখানে বিধ্বংসী আকার ধারণ করবে।
এবং সমপ্রেস রেখাগুলি, যেটা বলেছিলাম কাল্পনিক একটা রেখা অঙ্কন করা হয়, এই সমপ্রেস রেখাগুলি ঘন বৃত্তাকৃতি এবং সমদূরত্বযুক্ত হতে দেখা যায়। আর চাপ কেমন হয়? কেন্দ্রে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের কেন্দ্রে দুর্বল নিম্নচাপ থাকে। ঠিক আছে, বায়ুচাপের পার্থক্য 10 থেকে 20 মিলিবার এবং সমপ্রেস রেখাগুলো উপবৃত্ত বা ভি আকৃতির এবং সমদূরত্ব যুক্ত হয়। দেখো, এই হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের দুটি অংশ। এখানে তার বায়ুচাপ কতটা লক্ষ্য করা যায় সেটা এখানটায় বলা হয়েছে। বায়ুর প্রকৃতি, এখানে একই প্রকার একটি মাত্র বায়ুপুঞ্জ থাকে। তাহলে এখানে কিন্তু এক প্রকার বায়ুপুঞ্জ থাকে, কারণ গরম হচ্ছে বায়ু, গরম হয়ে উষ্ণ হয়ে হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, এক প্রকার বায়ু লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রমুখী উষ্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বমুখী হয়। এই যে কেন্দ্রমুখী উষ্ণ এবং আর্দ্র বায়ু কি হচ্ছে? ঊর্ধ্বগামী হচ্ছে, ফলে সীমান্ত গঠিত হয় না। ঠিক আছে, এখানে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তে মুখোমুখি হয়, যারা সীমান্ত দ্বারা পৃথক থাকে। এই হচ্ছে সীমান্ত, কোল্ড আর ওয়ার্ম, অর্থাৎ ঠান্ডা বায়ু আর গরম বায়ু। ক্রান্তীয় ঘূর্ণাবর্তের ক্ষেত্রে বায়ু খুবই তীব্র গতিযুক্ত হয়, ব্যাপক গতিবেগে প্রবাহিত হয়, ঘন্টায় 40 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। তোমরা বুঝতেই পারছো, যদি কোনো এলাকায় সর্বোচ্চ 400 কিলোমিটার বেগে যদি এই সাইক্লোন সেখান দিয়ে যায়, তাহলে সেই যে নির্দিষ্ট ভূভাগের ওপর দিয়ে প্রবাহিত হবে, সেই নির্দিষ্ট ভূভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। গাছপালা, এমনকি শোনা যায় কোনো কোনো সময় একটা বাড়ির উপরের অংশ, এবং যদি বাড়ির উপরের অংশ কংক্রিট ছাড়া অন্য কিছু স্ট্রাকচার দিয়ে করা থাকে, সেগুলো উড়ে নিয়ে চলে যায়। আচ্ছা, নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী হয় এবং শীতল বায়ু নিম্নগামী হয়, যেহেতু দুরকম বায়ু সীমান্ত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে বায়ু মৃদু গতি সম্পন্ন, ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এই হলো ক্রান্তীয় ঘূর্ণাবর্ত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের মধ্যে নির্দিষ্ট পার্থক্য। যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে যে কোনো একটি অংশ বাদ দেবে, পয়েন্টগুলো একই রকম থাকবে, ক্রান্তীয় চাপ, বায়ুর প্রকৃতি, বায়ুর গতি। তাহলে যেটা বলবে সেই পয়েন্টগুলো আলোচনা করে, সেই অংশটা আলোচনা করলেই বৈশিষ্ট্য এখানটায় উল্লেখ করা যাবে। এই অবধি সবার বোঝা গেছে? এইবার আমরা ঘূর্ণাবর্তের যে দুটি অংশ ছিল, আরেকটা যেটা অংশ প্রতীক ঘূর্ণাবর্ত সম্পর্কে আমরা আলোচনা করব। প্রতীক ঘূর্ণাবর্ত, দেখো ছবিটা একটু দেখো, সাইক্লোন আর অ্যান্টি সাইক্লোন কিন্তু বিপরীত ধর্মী অবস্থা, সম্পূর্ণ বিপরীত ধর্মী অবস্থা। সাইক্লোন ঠিক কেমন ভাবে ঘুরছিল? এখানটায় লো প্রেসার ছিল কেন্দ্রে, আর অ্যান্টি সাইক্লোন হচ্ছে কেন্দ্রে উচ্চচাপ হবে। ঠিক আছে, এবং বায়ু বাইরের দিকে ঠেলে দিচ্ছে। আর নিম্নচাপের ক্ষেত্রে কি হয়েছিল, বা ঘূর্ণাবর্তের ক্ষেত্রে, সাইক্লোনের ক্ষেত্রে বায়ু বাইরের দিক থেকে ভেতরের দিকে আসছে। ঠিক আছে, আর প্রতীক ঘূর্ণাবর্ত কি বলছে? শীতল নাতিশীতোষ্ণ, চেঞ্জ করি পয়েন্টারটা, বোঝা যাচ্ছে না। শীতল নাতিশীতোষ্ণ হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে, তাহলে কোথায় লক্ষ্য করা যাচ্ছে? নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলে। ঠিক আছে, উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে, কারণ যেখানে শীতল বায়ু সেখানে উচ্চচাপ হবে। কুণ্ডলীর মতো পাক খেয়ে কেন্দ্র বহির্মুখী, এই যে কেন্দ্র থেকে বহির্মুখী ও অধোগামী ধীর গতি সম্পন্ন। এটা যেমন খুব দ্রুত বেগে আসে কেন্দ্রের দিকে, এটা কিন্তু ঠিক তার বিপরীত অবস্থা। ধীর গতি সম্পন্ন শীতল ও শুষ্ক বায়ু প্রবাহকে প্রতীক ঘূর্ণাবর্ত বলা হয়, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলছি অ্যান্টি সাইক্লোন।
ফ্রান্সিস গল্টন প্রথম এই শব্দটি অর্থাৎ প্রতীক ঘূর্ণবাদ শব্দটি আলোচনা করেছে বা উল্লেখ করেছে। উৎপত্তি কোথায় কোথায় হতে দেখা যায়? এই শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলে শীতকালে স্থলভাগের স্বল্প পরিসর যে স্থান রয়েছে, সে স্থান কি হয়? শীতল মেরুর আগমনে ঊর্ধ্বাকাশের শীতল এবং শুষ্ক বায়ুর নিমজ্জনের প্রভাবে অতি শীতল হয়ে পড়ে, এবং তাহলে দুদিক থেকে দুটো শীতল বায়ু আসার ফলে শক্তিশালী একটা উচ্চচাপ কেন্দ্র এই অঞ্চলে গড়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যে শীতল যে মেরু অঞ্চল থেকে শীতল মেরু বায়ুর আগমন হচ্ছে, আবার ঊর্ধ্বাকাশের শীতল বায়ু এবার শুষ্ক বায়ুর নিমজ্জন সেটা নেমে আসছে অনেক সময়, তার প্রভাবেও একটা শক্তিশালী উচ্চচাপ কেন্দ্র এই নাতিশীতোষ্ণ মণ্ডল বা হিমমণ্ডলে গড়ে ওঠে। ঠিক আছে, আর কি হয়? বায়ুচাপের সমতা রক্ষা করার জন্য আমরা তাহলে প্রথম দিন থেকেই বলে আসছি, দেখবে যে যেহেতু কোনো একটা নির্দিষ্ট দুটো অঞ্চলে যখনই কোনো একটা অংশে বায়ুচাপ কমে যাবে, বায়ুচাপের সমতা রক্ষার জন্য কি হবে? তাহলে উচ্চচাপের শীতল শুষ্ক ভারী বায়ু তার চারপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে ধীরে ধীরে কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে পাক খেয়ে দীর্ঘ সময় ধরে, কারণ ধীর গতি সম্পন্ন, নিম্নগামী হয়ে প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে যেখানে আমরা যা কিছু পড়লাম, দেখবে কোনো একটা জায়গায় নিম্নচাপ হচ্ছে, কোনো জায়গায় উচ্চচাপ হচ্ছে, আবার এইখানে কিন্তু দুটোই শীতল বায়ু, কিন্তু সেখানে তুলনামূলকভাবে কোনো অংশে বায়ুচাপের পরিমাণ মাত্রা একটু বেশি, আবার কোনো অংশে বায়ুচাপের মাত্রা একটু কম। 1000 মিলিবার হতে পারে, 1012 মিলিবার হতে পারে। তাহলে দুটো অংশ যদি থাকে 1000 মিলিবার 1012 মিলিবার, তাহলে 1000 মিলিবারটাই কম, তাই না? তাহলে সমচাপ রক্ষা করছে, তখন কি হচ্ছে? চারিপাশ থেকে সেই কম অঞ্চলের দিকে বায়ু চলে আসছে, এবং কোথাও কোথাও সেটা অতি দ্রুত বেগে প্রবাহিত হয় এবং কোথাও কোথাও সেটা ধীর বেগে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটার জন্যই বিভিন্ন জায়গায় এবং অঞ্চল ভেদে এই ঘূর্ণবাদগুলোর নামের পরিবর্তন হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এতক্ষণে আমরা আলোচনা করেছিলাম যে প্রধান যে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত সম্পর্কে জেনেছি। এবার আমরা আলোচনা করব এই অংশে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা যায় এবং বৈশিষ্ট্য দেখা যায়। পূর্বের মতোই যদি এদিকে বৈশিষ্ট্যের যে নির্দিষ্ট অংশগুলো সেগুলো এখানটা নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এবং দুটো যদি তুলনা করা হয় পাশাপাশি, তাহলে পার্থক্যটা কি হবে সেটা দেখে নাও, তোমরা একটু ভালো করে বুঝে নাও। যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। প্রথম হচ্ছে ঘূর্ণবাত ক্ষেত্রমান, অর্থাৎ কতটা জায়গা জুড়ে বিস্তৃত। অপেক্ষাকৃত ছোট, এর ব্যাস হচ্ছে 100 মিটার থেকে 3000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণবাত সম্পর্কে আমরা জেনেছি, এবার প্রতীপ ঘূর্ণবাতের সঙ্গে যে যে পার্থক্যগুলো লক্ষ্য করা যায় সেইগুলোই এখানে কিন্তু মেনশন করা হয়েছে। আর প্রতীপ ঘূর্ণবাত এটি আয়তনে কিন্তু বৃহদাকার হয়, এর ব্যাস 3000 থেকে 9000 কিমি পর্যন্ত হতে দেখা যায়। ঠিক আছে, চাপ এতে নিম্নচাপ থাকে, স্বাভাবিক ঘূর্ণবাত নিম্নচাপ হয়, এবং সমচাপ রেখাগুলি ঘন বৃত্তাকার। ঠিক আছে, প্রতীপ ঘূর্ণবাত এতে উচ্চচাপ থাকে, আবার এই রেখাগুলো ফাঁকা ভি আকৃতির হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ঘূর্ণবাতের বায়ুর দিক, অর্থাৎ ঘূর্ণবাত কোন দিকে প্রবাহিত হয় আর প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে পাক খায়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘূর্ণবাত উত্তর গোলার্ধে বাম দিকে আর দক্ষিণ গোলার্ধে ডান দিকে পাক খায়। আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে
বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে পাক খায়। ঠিক আছে। বায়ুর গতি, বায়ু মাঝারি থেকে তীব্র গতিযুক্ত, ঘন্টায় মাঝারি থেকে তীব্র, অর্থাৎ শুরু যদি মাঝারি হয় কিন্তু শেষ হবে অতিরিক্ত গতি দিয়ে, ঘন্টায় 40 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। আর এটা হচ্ছে প্রতিঘূর্ণবাদ, গতিবেগ দেখে তোমরা আন্দাজ করতে পারছো ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এটা অতি ধীর গতি সম্পন্ন। ঠিক আছে, তাহলে এইটা গেল ঘূর্ণবাদ এবং প্রতিঘূর্ণবাদ সম্পর্কিত পার্থক্য। আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? ঠিক আছে। এবার আমরা আলোচনা করব জেট প্রবাহ সম্পর্কে। এই জেট প্রবাহ কি? তোমরা নামটা শুনে একটু হলেও আন্দাজ করতে পারছো যে জেট প্রবাহ। দেখো, যখন আমরা যখন দেখি আকাশে অনেক ওপর দিয়ে, উঁচু স্তর দিয়ে কোনো প্লেন যাচ্ছে এবং সেটা একটা রেখা দিয়ে চলে যায়, তখন আমরা কি বলি? জেট বিমান যাচ্ছে। এবং সেটা তীব্র গতি সম্পন্ন বিমান। তার সাথে তুলনা করে যে বায়ু প্রবাহিত হয়, এবং এটাও যেহেতু অনেক দ্রুত বেগে প্রবাহিত হয়, সেই সঙ্গে তার সঙ্গে তুলনা করে এই বায়ুকে নামকরণ করা হয়েছে জেট স্ট্রিম বা জেট প্রবাহ। ঠিক আছে, তো কিভাবে প্রবাহিত হয় এবং তার বৈশিষ্ট্য কি, এর শ্রেণীবিভাগ কি, এবং আমাদের ভারতবর্ষের জলবায়ুতে এই জেট বায়ুর প্রভাব কতটা লক্ষ্য করা যায় সেটা আমরা এখানে দেখব। যে দীর্ঘ তরঙ্গ, ঠিক আছে, শক্তিশালী জিওস্ট্রপিক বায়ু কি হচ্ছে অতি দ্রুত কোন স্তরে লক্ষ্য করা যাচ্ছে? ট্রপোস্ফিয়ার স্তরে। 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় সমষ্ণ রেখার সমান্তরালে, ঠিক আছে, সমষ্ণ রেখা সমান্তরালে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। দেখো, এই যে জেট বায়ু দেখানো হয়েছে, এটা একটা পোলার আর একটা হচ্ছে সাবট্রপিক্যাল। তাহলে কোন দিক থেকে কোন দিকে? এর পশ্চিম দিক থেকে কিন্তু পূর্ব দিকে যাচ্ছে। দেখো, বায়ুর ডিরেকশন, তীর চিহ্ন, সেটাই আমাদেরকে শো করাচ্ছে, তাই না? আঁকা বাঁকা পথে প্রবাহিত। স্বাভাবিক, বায়ু সবসময় সোজা পথে প্রবাহিত হবে এমন নয়, যেখানে জলভাগ পাবে এবং স্থলভাগ পাবে এবং বায়ুচাপের তারতম্য থাকবে, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আঁকা বাঁকা গতিতে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। একে জেট স্ট্রিম বা জেট প্রবাহ বলা হয়। ঠিক আছে, বৈশিষ্ট্য কি কি রয়েছে? বৈশিষ্ট্যের আগে আবিষ্কারটা বলে দিই একটু। আবিষ্কার কি রয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন জেট বৈমানিকগণ, অর্থাৎ যারা সেই সময় যারা জেটের পাইলট ছিল, সেই বিমানগুলোর, জেট বিমানের সমান গতিসম্পন্ন একটি বায়ু প্রবাহের অস্তিত্ব অনুভব করেছিল। এবং তারা যখন বিমানটা চালাচ্ছে, তারা সে সময় লক্ষ্য করেছিল বা খেয়াল করেছিল একই গতিসম্পন্ন, তাদের বিমানের গতিসম্পন্ন একটা বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এবং বায়ু প্রবাহের অস্তিত্ব তারা অনুভব করতে পেরেছেন। ঠিক আছে, সেইখান থেকে তারা এবার তারপরে তো শুধু একটা অনুমানের উপর ভিত্তি করে তো হয় না, তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে 1944 সালে আবহবিদ এম বেকেন এই জেট বিমানের সঙ্গে চলাচলের সঙ্গে সম্পর্ক থেকেই জেট প্রবাহ নাম অভিহিত করেছেন, যেটাকে বলা হচ্ছে জেট প্রবাহ, জেট স্ট্রিম। ঠিক আছে, বৈশিষ্ট্য কি কি রয়েছে? জেট প্রবাহ হলো আঁকা বাঁকা। দেখো, আমরা ছবি দেখে বুঝতে পারছি আঁকা বাঁকা, দীর্ঘ তরঙ্গ যুক্ত, 1000 কিমি অর্থাৎ অনেক লম্বা এর দৈর্ঘ্য পথ, এবং শীতল বায়ুস্রোত বা থার্মাল উইন্ড বলা হয়, কারণ শীতল এর নিরক্ষরেখা থেকে যেহেতু অনেক দূরে চলে যাচ্ছে এবং যে দুটি অংশ সেখানে সূর্যরশ্মি বেশিরভাগ সময় লম্বভাবের পরিবর্তে তির্যকভাবে লক্ষ্য করা যায়। বিস্তার,
প্রস্থ কয়েক শত কিমি, দৈর্ঘ্যে কয়েক হাজার কিমি। দেখো শুরুতেই বলা হচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত থাকে, এবং বেধ হয় 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত। এটি দেখতে দীর্ঘ ও সরু নলের মতো হয়। কেমন হয়? এটি দেখতে দীর্ঘ ও সরু নলের মতো হয়। গতিবেগ কেমন হয়? জেট বায়ু তীব্র গতি সম্পন্ন। ঠিক আছে, সাধারণত গতিবেগের ঘন্টায় হচ্ছে 161 থেকে 322 কিলোমিটার। তার মানে তোমরা সহজে অনুমান করতে পারছো। আমি জাস্ট তোমাদের একটু এক্সাম্পল দিই। আমাদের এখানে যে বাইকগুলো চলাচল করে মোটামুটি 40, 42, 30, লোকাল ট্রেনগুলো চলাচল করে 60 কিলোমিটার, বা কোনো কোনো সময় লং ডিস্টেন্স হলে একটু বেশি বেগে যায়। সেখানটাতে এই জেট বায়ুর গতিবেগ হচ্ছে 161 থেকে 322 কিলোমিটার। তাহলে কেন জেট বিমানের সঙ্গে এর চলাচলের সম্পর্ক থাকবে না? তাহলে এই গতিবেগের জন্যই তার সঙ্গে সম্পর্ক চলাচল লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, গ্রীষ্ম অপেক্ষা শীতে এর বেগ দ্বিগুণ হয়। তাহলে গ্রীষ্মকালে এটি যত বেগে প্রবাহিত হোক না কেন, শীতকালে এটা আরো তীব্র গতিবেগে প্রবাহিত হবে বা হয়। ঠিক আছে, আচ্ছা, প্রবাহ কিভাবে প্রবাহ আছে? সমচাপ রেখার সমান্তরালে জিওস্ট্রপিক যে বায়ু রয়েছে, জিওস্ট্রপিক বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। এটি ঊর্ধ্বাংশের পশ্চিমা বায়ু প্রবাহ আঁকা বাঁকা ঢেউয়ের মতো প্রবাহ পথে অগ্রসর হয়। এই পথকে রসবি তরঙ্গ বলা হয়। ঠিক আছে, তাহলে এই একেও রসবি তরঙ্গ বলা হয়। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় রসবি তরঙ্গটা কি, তাহলে এইভাবে বলতে হবে যে সমচাপ রেখার সমান্তরালে, সমচাপ রেখার সমান্তরালে যে বায়ুগুলো যাচ্ছে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, এবং ঊর্ধ্বাংশের পশ্চিমা বায়ু প্রবাহ, ঠিক আছে, যে ঊর্ধ্ব আকাশের যে পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহ আঁকা বাঁকা ঢেউয়ের মতো প্রবাহ পথে অগ্রসর হচ্ছে, এই যে আঁকা বাঁকা ঢেউ প্রবাহ পথে অগ্রসর হচ্ছে, এই পথকে রসবি তরঙ্গ বলা হয়। ঠিক আছে, তো জেট প্রবাহ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো আশা করি। কারোর কি কোথাও কোনো ডাউট মনে হচ্ছে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি? জেট প্রবাহ বললাম, তার আবিষ্কার কারা করেছে সেটা বললাম, বৈশিষ্ট্য সেটাও বলে দিলাম। ঠিক আছে, প্রকৃতি বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: প্রকৃতি, বিস্তার, গতিবেগ আর প্রবাহ। ঠিক আছে, এরপরে আমরা জেট প্রবাহের শ্রেণী বিভাগ, আমরা আগের অংশে ছবিতে একটু দেখেছি শ্রেণী বিভাগ সম্পর্কে। তো অবস্থানের ভিত্তিতে জেট প্রবাহকে 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়। দেখো এখানটাতে আমি অক্ষাংশ হিসাবে দেখিয়েছি যে কোথায় কোথায় জেট স্ট্রিমগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, মেরুদেশীয় জেট 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, দেখো পোলার জেট স্ট্রিম 60 ডিগ্রি অক্ষাংশে দেখা যাচ্ছে। সারা বছর ধরে পশ্চিম থেকে পূর্ব, তাহলে আমরা আগের অংশে জেনেছি এটা সমপ্রেষ রেখাগুলির সঙ্গে সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। ঘন্টায় 250 থেকে 300 কিলোমিটার বেগে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এটি সবচেয়ে শক্তিশালী একটি বায়ু প্রবাহ। পোলার জেট স্ট্রিম, পোলার জেট স্ট্রিম মেরু অঞ্চলের কাছাকাছি অংশে বেগুনি কালারের যে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে পোলার জেট স্ট্রিম। দক্ষিণ গোলার্ধ একই রকমভাবে পোলার জেট স্ট্রিম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে একটা শ্রেণীবিভাগ হয়ে গেল। 2 নম্বর রয়েছে উপক্রান্তীয় বা সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম। এটা অক্ষাংশ কত? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশে পশ্চিম থেকে একই রকমভাবে এটাও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় 300 থেকে 375 কিলোমিটার বেগে সারা বছর ধরে প্রবাহিত হতে দেখা যায়। এবং এটা আমরা যেহেতু বলেই দিয়েছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে প্রায় 12 কিলোমিটার উচ্চতায় বা 9 কিলোমিটার উচ্চতায়
এটা প্রবাহিত হয়, সেই জন্য কিন্তু আমরা এর অস্তিত্বটা, যারা আমরা মানুষ, যে আমাদের জনজীবনের সঙ্গে সরাসরি এর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় না। তোমাকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে জেট স্ট্রিম কেন, বা জেট স্ট্রিমের কোনো কার্যকারিতা আমরা মানুষরা কেন সহজে বুঝতে পারি না। কারণ তোমরা দেখো, একটা সাইক্লোন যদি সামান্য 80 কিলোমিটার বেগে, 100 কিলোমিটার বেগে, 60 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, তাহলে সেই জায়গাটা কিন্তু তছনছ হয়ে যায়, গাছপালা ভেঙে পড়ে, ডালপালা ভেঙে, তার ছিঁড়ে যায়, এটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এটা সেখানে প্রায় গড় গতিবেগ হচ্ছে 300, 350, 400 কিলোমিটার, এটা 300 থেকে 375 কিলোমিটার বেগে সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সেই জন্য আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি না। ক্রান্তীয় জেট হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশে, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি অংশে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘন্টায় 175 থেকে 200 কিমি বেগে প্রবাহিত হয়। এটি পূবালি জেট নামেও পরিচিত। ভারত ও আফ্রিকার ওপরে এটি অবস্থান করছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, ভারত আফ্রিকার ওপরে কোন জেট প্রবাহ অবস্থান লক্ষ্য করা যায়? তাহলে আমাকে ক্রান্তীয় জেট বলতে হবে। মূলত মেরুদেশীয় জেট আর উপক্রান্তীয় জেটটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই এদেরকে ম্যাপে এরকমভাবে দেখানো হয়েছে। ক্রান্তীয় জেটটা ম্যাপে সেই অর্থে সেভাবে লক্ষ্য করা যায়নি। ঠিক আছে, তাহলে কটি শ্রেণীভাগ আমরা পড়লাম? মেরুদেশীয় আর উপক্রান্তীয়। গতিবেগ কত? মেরুদেশীয় 250 থেকে 300, অক্ষাংশগত অবস্থান 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। ঠিক আছে, আর উপক্রান্তীয় জেটের অক্ষাংশগত অবস্থান 25 থেকে 35 ডিগ্রি, গতিবেগ 300 থেকে 375 কিলোমিটার। ঠিক আছে, এবার আমরা জানবো এই মৌসুমী বায়ুর উৎপত্তিতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষ মৌসুমী বায়ুর দেশ, ভারতবর্ষ এবং ভারত উপমহাদেশ মৌসুমী বায়ুর উপরেই বিস্তার করছে। তো এই মৌসুমী বায়ুর উৎপত্তিতে জেট বায়ুর প্রভাব কতখানি সেটা আমরা এখান থেকে একটু জানব। 1973 সালে ভারত রুশ যৌথ অনুসন্ধানের দ্বারা মনসুন এক্সপেরিমেন্ট থেকে এই দক্ষিণ এশিয়ায় 2 ধরনের জেট বায়ু প্রবাহ বা মৌসুমী প্রবাহ উৎপত্তি লক্ষ্য করা যায় বা গেছে। ঠিক আছে, এখানটাতে কিরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে? একটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট আর একটা হচ্ছে পশ্চিমা জেট। তা প্রথমে ক্রান্তীয় পূবালি জেট কিভাবে মৌসুমী বায়ুর উপর প্রভাব বিস্তার করছে সেটা একটু দেখো। এবং আমি তোমাদেরকে আগে এই জিনিসটা একটু বলে রাখি, এটা হচ্ছে সামার, অর্থাৎ এরপরে বর্ষাকালের আরম্ভ। মৌসুমী বায়ুর আগমন ও বর্ষা কোন দিক থেকে হয়? দক্ষিণ পশ্চিম দিক থেকে এইভাবে ভারতবর্ষে মৌসুমী বায়ু প্রবেশ করে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কি বলা হচ্ছে? ক্রান্তীয় পূবালি জেট বলছে জুন মাসে তিব্বত মালভূমি অধিক উত্তপ্ত হয়ে যায়। তিব্বত মালভূমি অধিক উত্তপ্ত হলে পশ্চিমা জেট হিমালয়ের উত্তরে সরে যায়। এই যে পশ্চিমা জেট হিমালয় দেখো ঠিক অধিক উত্তপ্ত হয়ে গেছে, যাচ্ছিল এইখান দিয়ে, কিন্তু কোনো কোনো সময় এটা উত্তরের দিকে সরে যাচ্ছে। তখন ক্রান্তীয় জেট দক্ষিণ ভারতে, যে ক্রান্তীয় জেট দক্ষিণ ভারতে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে নেমে এসে, বা এই যে তাহলে বেশ খানিকটা নেমে গেছে ক্রান্তীয় জেট এটা দিয়ে। ঠিক আছে, এই অংশটা দিয়ে উচ্চচাপ বলয়ে নেমে এসে 12 থেকে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর ভারতীয় উপদ্বীপের ওপর দিয়ে বিস্তৃত হয় এই ক্রান্তীয় পূবালি জেট। তাহলে দেখো, যে পথ দিয়ে প্রবাহিত হয় উপর দিকে সরে যাওয়ার জন্য, এবং এটা দক্ষিণ দিকে এই পশ্চিমা বায়ুর খানিকটা নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, নেমে এসে 12 থেকে 15 ডিগ্রি অক্ষাংশ বরাবর প্রবাহিত হচ্ছে। এই ক্রান্তীয় পূবালি জেটের জন্যই ভারতবর্ষে মৌসুমী বায়ুর আগমন ও বর্ষাকাল নির্ধারিত হয়। সেটা কিভাবে হচ্ছে? ভারতীয়
উপমহাদেশে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর উৎপত্তি প্রবাহে পূবালি জেট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কিভাবে করছে? উপক্রান্তীয় জেট উত্তরে সরে গেলেই ক্রান্তীয় জেট ভারতের মাঝ বরাবর নিম্নচাপ সৃষ্টি করে। তাহলে উপক্রান্তীয় জেট কি হচ্ছে, উপরের দিকে খানিকটা সরে যাচ্ছে, সরে গেলেই ক্রান্তীয় যে জেট রয়েছে সেই ক্রান্তীয় জেট কি করে, ভারতের তখন এই যে রেখাটা যাচ্ছে, এই রেখাটা দেখো ভারতের পুরো মাঝ বরাবর কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, এবার বাষ্পপূর্ণ বায়ুকে ভারতীয় স্থলভাগের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে প্রবেশে ত্বরান্বিত করে বর্ষাকালে সূচনা ঘটাচ্ছে। তাহলে যখন এই যে ভারতের স্থলভাগের মাঝ বরাবর চলে যাচ্ছে, গিয়ে কি করছে, নিম্নচাপ সৃষ্টি করছে এবং জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই মৌসুমী বায়ুকে ভারতবর্ষে প্রবেশ করার জন্য এবং বর্ষাকালের সূচনার জন্য ত্বরান্বিত করছে। তাহলে যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা নিয়ে ভারতবর্ষে প্রবেশ করবে, তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসা মানে আমাদের এখানে আর্দ্রতা অবস্থা বিরাজ করবে বা সৃষ্টি হবে, তাই না? হঠাৎ করে এর আগমন ঘটলে মৌসুমী বিস্ফোরণ প্রবল আকার ধারণ করে। যদি হঠাৎ করে আসে এবং যদি প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসে, তাহলে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তার জন্য কিন্তু এখানে মৌসুমী বিস্ফোরণও বলা যায়। জুন থেকে আগস্ট পর্যন্ত দেখো পুরোটাই আমাদের বর্ষাকালের জন্য কিন্তু আদর্শ সময়। সক্রিয় থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবাহ বজায় রাখে। এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবাহ বজায় থাকছে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী, এই জেট স্বাভাবিকের চেয়ে বেশি উত্তরে সরে গেলে, অর্থাৎ যে পথ দিয়ে প্রবাহিত হয় তার থেকে যদি বেশি উত্তরে সরে যায়, তখন কিন্তু এই মৌসুমী বায়ু বৃষ্টিপাতের ছেদ ঘটে। অর্থাৎ তখন মৌসুমী বায়ুর আর যে শক্তিশালী অংশ ছিল তখন বৃষ্টিপাত আর হয় না। এবং যে বছর ক্রান্তীয় জেট শক্তিশালী থাকে সেই বছর বর্ষা ভালো হয় ভারতবর্ষ অর্থাৎ উপমহাদেশীয় অংশে। আর যে অর্থে যে সময় সেপ্টেম্বর মাসে এটি ভারত থেকে যখন সরে যায়, তখন মৌসুমী বায়ু কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং বৃষ্টিপাতের তীব্রতা হ্রাস পেয়ে যায়। এবং যে তার মানে এখানে বুঝতে পারছি যে বছর শক্তিশালী হবে সে বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, যে বছর কম হবে সে বছর দুর্বল হবে, বৃষ্টিপাতের পরিমাণও কম হবে। এবং যখনই ভারতবর্ষের উপর থেকে সেপ্টেম্বরের পরে চলে যায় তখন বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, তাহলে একটা অংশ বোঝা গেল। এরপরে রয়েছে উপক্রান্তীয় পশ্চিমা জেট। এটা কোথায় দেখা যায়? উত্তর ভারতে 20 থেকে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হতে দেখা যায় এই উপক্রান্তীয় পশ্চিমা জেট। এই উপক্রান্তীয় পশ্চিমা জেট মৌসুমী বায়ুর পশ্চাদাগমন, অর্থাৎ মৌসুমী বায়ুকে ভারতবর্ষ থেকে ফিরে যেতে সাহায্য করে। পূবালি জেট যেমন মৌসুমী বায়ুকে ত্বরান্বিত করছে, এটা ফিরে যেতে সাহায্য করছে। এই যে অংশটা দেখো, এই ছবিটা উইন্টার, অর্থাৎ এবার মৌসুমী বায়ুর বিদায় লগ্নে আমাদের ভারতবর্ষে শরৎকাল এবং শীতকালে সূচনা হবে। এবং এটা আগের দিনই তোমাদের বলেছি যে তিব্বত মালভূমি থেকে আগত প্রচুর পরিমাণ শুষ্ক বায়ু ভারতবর্ষের উপর দিয়ে আসে এবং ভারতবর্ষে শীতকাল শুরু হয়। কি হচ্ছে, ভারতীয় উপমহাদেশে শীতকালীন মৌসুমীর উৎপত্তি ও প্রবাহে এই জেট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। অক্টোবর মাস দেখো, আমরা কিন্তু এখন অক্টোবর মাসের শুরুতেই রয়েছি। অক্টোবর মাসে তিব্বত মালভূমির উচ্চ ট্রপোস্ফিয়ারের প্রতীপ ঘূর্ণবাত অবলুপ্ত হলে, তাহলে এই যে প্রতীপ ঘূর্ণবাত ছিল যেটা আমরা বললাম যে অ্যান্টি সাইক্লোন, সেই প্রতীপ ঘূর্ণবাতে যেই অবলুপ্ত হবে ট্রপোস্ফিয়ার স্তরে, তখন এই পশ্চিমা জেট আবার উত্তর ভারতের প্রতিষ্ঠিত হয়ে যায় এবং উচ্চচাপ সৃষ্টি করে। উচ্চচাপ মানে কি? শীতল ঠান্ডা বাতাস, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে পশ্চাৎ অপসারণ করতে বাধ্য করে। তাহলে এই যে বায়ুটা দক্ষিণ পশ্চিম মৌসুমী রূপে ভারতবর্ষে প্রবেশ করেছিল, এই বায়ুকে ফিরিয়ে যেতে বাধ্য করে উত্তর পূর্ব বায়ু। তাহলে মৌসুমী বায়ু ভারতবর্ষ থেকে বিদায় নিল এবং শীতের আগমন শুরু হলো।
এই হচ্ছে আমাদের ভারতবর্ষে জলবায়ুর উপরে মৌসুমী বায়ুর প্রভাব। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা যা আলোচনা করলাম আশা করি তোমরা সবাই ভালোভাবে সেটা বুঝতে পেরেছো। কারোর কি এর মধ্যে কোথাও কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে আমাকে বলবে। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং আলোচনা করবার সময়তেও আমি বলেছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জেট বায়ুর প্রভাব আমরা অস্তিত্ব করতে পারি না কেন, মানে অস্তিত্ব কেন আমরা লক্ষ্য করতে পারি না। এই বিভিন্ন কারণগুলো, এই প্রশ্নগুলো এবং এই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা আশা করি সবাই নোট ডাউন করে নিয়েছো। পড়ার সময় এই নির্দিষ্ট প্রশ্ন ধরে ধরেই তোমরা টেক্সট বইটা ভালোভাবে ফলো করবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতেও পারবে। যদি তারপরেও বুঝতে না পারো আমাকে এসে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আবার পরের কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে।